প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা শুনছো প্রেত চক্র। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 81 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ সোমবার আবারও হাজির হয়েছি দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আজকের দুটি ঘটনাই কিন্তু বেশ ভয়ের ঘটনা হতে চলেছে। আজ প্রথম যে ঘটনাটা শোনাবো সেই ঘটনাটা আমার নিজের খুব পছন্দ হয়েছে, তাই আমি সেই ঘটনাটা তোমাদের শোনাচ্ছি। সেই ঘটনা সম্পর্কে এখনই কিছু বলবো না। আর দ্বিতীয় যে ঘটনাটা শোনাবো সেই ঘটনাটা একটা শ্মশানকালী পুজো দেখতে গিয়ে কিছু অদ্ভুত ঘটনা ঘটে দুই বন্ধুর সাথে। আশা করছি আজকে দুটি ঘটনাই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দিও, কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় যে তোমাদের কাছেও কিছু সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেগুলো তোমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা কারোর থেকে শোনা ঘটনা, সেগুলোও কিন্তু তোমরা লিখে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো pretchokro23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। আজকে দুটি ঘটনায় যেহেতু বেশ ভয়ের হতে চলেছে তাই আর দেরি করব না। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স আর ঘটনা পাঠে আমি শুভ। তাহলে আজকের ঘটনাটা শুনে নেওয়া যাক। ঘটনাটা খুব বেশি আগের না, মাত্র 2.5 মাস আগে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা আমার সঙ্গেই ঘটেছিল। আমার নাম শুভাশিস পাল। তোমার প্রেত চক্রের কয়েকটা এপিসোড শুনেছি। আগে কোনো দিন এইভাবে ঘটনা লিখিনি, এই প্রথম লিখছি। যদি কিছু ভুল হয় তুমি একটু সাজিয়ে নিও। ঘটনাটা আমার নিজের সঙ্গেই ঘটে গিয়েছে। এখনও সেই দৃশ্য কল্পনা করলে গা ছমছম করে ওঠে। আমাদের অফিসেরই এক কলিগের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান থাকায় আমাদের কয়েকজনকে নিমন্ত্রণ করে। দিনের বেলা অফিস থাকার কারণে আমরা রাতে যাব বলে ঠিক করলাম। তো কথা মতো আমরা 4 জন 6:30 অফিস ছুটির পর সেই কলিগের বাড়িতে গেলাম। গৃহপ্রবেশের পুজো দুপুরেই হয়ে গিয়েছে, তাই আমরা বেশি দেরি না করে খাওয়া দাওয়া সেরে সেখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমার বাড়ি যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। আমাদের 4 জনের মধ্যে আমি আর আমার একজন কলিগ অভিজিৎ দুজনে মিলে শিয়ালদা থেকে ট্রেন ধরলাম। বাকি 2 জন কলিগের বাড়ি অন্য লাইনে। তো আমি শিয়ালদা থেকে 9:47 শিয়ালদা বনগাঁ লোকালে উঠলাম। আমি আর অভিজিৎ দুজনে মিলে বেশ গল্প করতে করতে অনেকগুলো স্টেশন পার হলো। তারপর ট্রেনের ঝাঁকুনিতে ঘুম চলে আসে। মাঝ রাস্তায় ট্রেন কিছুটা লেট করে। অভিজিতের বাড়ি ঠাকুরনগর স্টেশন আসতেই অভিজিৎ ট্রেন থেকে নেমে যায়। এর 2টো স্টেশন পরে বনগাঁ, আমি সেখানেই নামব। বনগাঁ স্টেশনে যখন পৌঁছালাম তখন প্রায় 12:10 বাজে। সাধারণত এত রাতে কোনো গাড়ি বা টোটো পাবো না। আমার বাড়ির স্টেশন থেকে এখনও প্রায় 30 থেকে 35 মিনিটের হাঁটা পথ। স্টেশন থেকে 10 মিনিট হাঁটার পর একটা বাজার পড়ে। সেই বাজার পার করে আরও 10-15 মিনিট হাঁটার পর আমার পাড়ার কাছাকাছি এসে পড়ব। বাড়ির লোককে আগেই বলে রেখেছিলাম যে আমার একটা নিমন্ত্রণ আছে, বেশি দেরি হলে অন্য একটা বন্ধুর বাড়িতে সেই রাতটা থেকে যাব। আমি যে বাড়ি ফিরছি সেটা আর বাড়িতে জানানো হয়নি। যেহেতু খাওয়া দাওয়া করে ফিরছিলাম তাই বাড়িতে খাওয়া দাওয়া করার কোনো চিন্তা নেই, তাই অতটা গুরুত্ব দেইনি। চেনা রাস্তা, কোনো ভ্যান বা টোটোর খোঁজ না করে হাঁটা শুরু করলাম। অন্ধকার রাস্তা, আশেপাশে বাড়ির আলোগুলো নেভানো, শুধু দূরে দূরে ইলেকট্রিক পোস্টগুলোতে আলো জ্বলছে। যেহেতু রাস্তাটা অন্ধকার তাই ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে রাস্তা দিয়ে হাঁটছি। দেখবে অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ আর কান প্রচণ্ড পরিমাণে সজাগ হয়ে থাকে। যেহেতু আমি একা রাস্তা দিয়ে যাচ্ছি তাই সাধারণের থেকে একটু জোরেই পা চালিয়ে হাঁটছি, কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো এই রকমই হাঁটছি। একসময় প্রচণ্ড জোরে একটি মহিলা কণ্ঠের চিৎকার শুনতে পেলাম। রাস্তার আশেপাশে অনেক বাড়িঘর ছিল। আমি মনে মনে ভাবলাম হয়তো কোনো বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে। অত কিছু মাথায় না নিয়ে আমি নিজের মতো করে হাঁটতে থাকলাম। কিন্তু পেছন থেকে সেই মহিলা কণ্ঠের চিৎকারের আওয়াজটা আমি তখনও শুনতে পাচ্ছি। এইভাবে প্রায় মিনিট 5 হাঁটার পরেও আমি সেই আওয়াজটা তখনও শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছে কোনো মহিলাকে কেউ যেন প্রচণ্ড মারধর করছে। এতক্ষণ
আমার মনে কোনো ভয় ছিল না, কিন্তু মিনিট 5 হাঁটার পরেও যখন আমি সেই আওয়াজটা শুনতে পাচ্ছি, এরপর থেকে আমার ভয় লাগতে শুরু করলো। একসময় হাঁটতে হাঁটতে ভয়ে পেছনে ঘুরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। পিছনে ঘুরে তাকানোর ফলে সেই চিৎকারের আওয়াজটা আসা বন্ধ হয়ে গেল। আমি আবার একটু সাহস নিয়ে সামনের দিকে এগাতে শুরু করলাম। তখন আমি বাজারে ঢুকে পড়েছি। যখন আমি ঠিক মাছ বাজারের কাছে আসলাম, একটা পচা আষ্টে গন্ধ আমার নাকে এসে লাগলো। এরপর থেকেই সেই চিৎকারের আওয়াজটা, যেটা এতক্ষণ আমি পেছন দিক থেকে শুনে আসছিলাম, সেই আওয়াজটা এখন আমার সামনের দিক থেকে আসছে। আমি প্রচণ্ড ভয় পেলাম। ভয় পেয়ে রীতিমতো দৌড়াতে শুরু করলাম। বাজারের শেষে একটা বড় কদম গাছ আছে। আমি দৌড়ে যখন সেই কদম গাছটার কাছাকাছি আসলাম, দেখলাম ওই কদম গাছটার গোড়ায় একটা অবয়ব বসে আছে। তখন আমি এতটাই ভয় পেয়ে আছি যে আমি প্রায় 10 হাত দূর থেকেই সেই অবয়বের দিকে তাকিয়ে জোরে জোরে ডাকতে শুরু করলাম, কে কে বসে আছে ওখানে? কে ওখানে? 2-1 বার ডাকার পর অবয়বটা আমার দিকে ঘুরে তাকালো। তারপর আমি যা দেখলাম, ভাবলে এখনো আমার গা শিউরে ওঠে। অবয়বটা যখনই আমার দিকে মুখ ঘোরালো, দেখলাম একটা মহিলা চুলগুলো জট বেঁধে আছে, দাঁতের গোড়া দিয়ে কি যেন টপ টপ করে পড়ছে। তার চোখগুলো যে ঝুলছে সেটা স্পষ্ট বুঝতে পারলাম। হাতের দিকে লক্ষ্য করতে দেখলাম একটা পচা আধ খাওয়া মাছ সেই হাতে ধরে মহিলাটা আমার দিকে তাকিয়ে আছে এবং তাকিয়ে বিকট একটা চিৎকার দেয়। মনে পড়ল এই চিৎকারটাই আমি এতক্ষণ ধরে শুনতে পাচ্ছিলাম। আমি প্রচণ্ড ভয়ে ওই জায়গা থেকে জোরে একটা দৌড় লাগালাম, কিন্তু ওখান থেকে কিছু দূর যাওয়ার পর আমি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যাই। আমার মনে আছে যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম অনেক মানুষ আমাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে, আমার চোখে মুখে জলের ছিটা দিচ্ছে। আমি ওই রাস্তাতেই পড়ে আছি, গায়ে জ্বর জ্বর ভাব। যারা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে তারা অনেকেই আমার পরিচিত। আমার বাবাকে এখানে সবাই চেনে, কারণ এই বাজারেই আমাদের একটা দোকান আছে। সবাই মিলে আমাকে ধরে একটা জায়গায় বসালো, বসিয়ে বলল, তুমি এখানে কিছুক্ষণ বসো, তোমার বাবা আসলে বাবার সঙ্গে বাড়ি ফিরে যেও। আমি বললাম, না, এখন আমি দোকানে যাব না, আমি এখনই বাড়ি যাব। তারপর একটা টোটো ভাড়া করে দেয় এবং সেই টোটোওয়ালা আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। আমি আমার বাড়ির লোককে সেই রাতের ঘটনাটা বলি, আর এটাও বলি যে আমি একটা পচা আষ্টে গন্ধ পাচ্ছি, যেটার কারণে আমার কিছুই খেতে ইচ্ছা করছে না। তারপর আমার মা একটা ওঝার কাছ থেকে ছোট একটা রূপোর মাদুলি বানিয়ে এনে দেয় এবং সেটা কালো একটা কার দিয়ে আমার ডান হাতে পরিয়ে দেয়, আর একটা বোতলে কিছুটা জল পড়া এনে আমাকে খাওয়ায় আর আমার চোখে মুখে মাখিয়ে দেয়। এরপর থেকে আমি আর সেই আষ্টে পচা গন্ধটা পেতাম না। আস্তে আস্তে আমার শরীরটা ঠিক হয়ে যায়। এই ঘটনা আমার নিজের সঙ্গেই ঘটে গিয়েছে, একদম সত্যি ঘটনা। হয়তো একটু বড় হয়ে গেল, প্রথমবার ঘটনা লিখছি, লেখায় কিছু ভুল থাকলে তুমি ঠিক করে নিও। তাহলে কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা? আশা করছি আজকের প্রথম ঘটনাটা তোমাদের বেশ ভালো লেগেছে। আজকের দ্বিতীয় ঘটনাটা যেটা আছে সেটাও বেশ ভয়ের একটা ঘটনা। আশা করছি আজকের দ্বিতীয় ঘটনাটাও তোমাদের ভালো লাগবে। আজকের প্রথম ঘটনাটা শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিও ঘটনাটা তোমাদের কেমন লাগলো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। চলো তাহলে আজকের দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার দাদা, আমার নাম পূর্বাশা। আমি আমার বড় দাদুর মুখ থেকে শোনা তার জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা তোমার সঙ্গে শেয়ার করছি। ঘটনাটা আমার বড় দাদু এবং তার খুব কাছের একজন বন্ধুর সাথে ঘটে গেছে। আশা করছি তোমার ভালো লাগবে। দাদু আমাকে যেইভাবে বলেছিল আমি দাদুর ভাষাতেই ঘটনাটা লিখছি। এবার সরাসরি ঘটনায় যাই। ঘটনাটা অনেক দিন আগেকার। তখন বড় দাদুর বয়স 17 কি 18। তখন যেহেতু দাদুদের বয়স কম ছিল আর গ্রামের দিকে মাঝে মাঝেই মেলা বা যাত্রাপালা হতো, দাদুরা লুকিয়ে বাড়ির লোকদের না জানিয়ে সেসব মেলা বা যাত্রাপালা দেখতে চলে যেত। এইরকমই একটা বৈশাখ মাসের অমাবস্যার দিন
আমি আর আমার বন্ধু ঠিক করলাম যে শ্মশান কালী পুজো দেখতে যাব। আমাদের পাশের একটা গ্রামে একটা অনেক পুরনো শ্মশান আছে। প্রত্যেক বছরের মতো এই বছর ওখানে শ্মশানকালী পুজো হচ্ছে। শ্মশানকালী পুজো একটা বিশেষ রকমের নিয়ম আছে। এই পুজো সূর্য ডোবার পর শুরু হয় এবং পরদিন সকালে সূর্য ওঠার আগ মুহূর্তে মূর্তি বিসর্জন করতে হয়। আর এই কালী পুজোতে অনেক পাঠা বলি হতো। তো আমি আর আমার বন্ধু দুজনে মিলে ঠিক করলাম সারা রাত পুজো দেখব, পাঠা বলি দেখব, তারপর আবার সকালবেলা ঠাকুর ভাসান হলে বাড়ি চলে আসব। সেই বছর বৈশাখী অমাবস্যা শনিবার পড়েছিল। তো আমরা সন্ধ্যা হওয়ার পর দুই বন্ধু রওনা দিলাম পাশের গ্রামে কালী পুজো দেখতে যাওয়ার জন্য। যখন গিয়ে পৌঁছালাম দেখলাম পুজোটা ঠিক শ্মশানে হচ্ছে না, শ্মশানের বাইরে বেশ কিছুটা দূরে হচ্ছে। সেখানে ছোটোখাটো একটা মেলার মতন বসেছে, কিছু খাবারের দোকান, আর যেখানে পুজো হচ্ছে সেখানে অনেক মানুষ ভিড় করে বসে আছে। আবার অনেক মানুষ পুজো দিতে আসছে। মহিলারা পুজোর ডালা হাতে নিয়ে সেই পুজো মণ্ডপে আসছে। আমি আর আমার বন্ধু দুজনে মিলে খাবারের দোকান থেকে কিছু খাবার কিনে সেই পুজোর জায়গায় গিয়ে বসলাম। এইভাবে পুজো দেখতে দেখতে প্রায় রাত 11:30 বেজে যায়। বলি হতে তখনও প্রায় ঘন্টাখানেক বাকি। আমার বন্ধু বলল, দেখ বলি হতে তো এখনও ঘন্টাখানেক বাকি, আমরা একটু শ্মশান থেকে ঘুরে আসি। আমি বললাম, এই রাতের বেলা তুই শ্মশানে যাবি? ও বলল, আরে ভয় কি, আমরা তো দুজন একসঙ্গেই যাব, বাইরে তো এত লোকজন আছে। আমি আমতা আমতা করে রাজি হয়ে তার সঙ্গে হাঁটা শুরু করলাম। যেখানে পুজো হচ্ছে সেখান থেকে শ্মশানের গেট যেতে 1 মিনিট মতন সময় লাগে। আমরা হেঁটে শ্মশানের গেটের সামনেটা দাঁড়ালাম, তারপর শ্মশানে প্রবেশ করলাম। শ্মশানের গেট দিয়ে ঢোকা মাত্র বাঁহাতে একটা ছোট্ট কালী মন্দির, তার পাশে একটা শিব মন্দির। একটা জিনিস লক্ষ্য করলাম যে কালী মন্দিরটা, তার আশেপাশে অনেক কুকুর বসে আছে। একটা দুটো কুকুর না, প্রায় 16 থেকে 17টা। এতগুলো কুকুর যখন একটা জায়গায় বসে থাকে, সাধারণত যদি কোনো অচেনা ব্যক্তি তাদের সামনে পড়ে যায়, তারা কিছু না কিছু হিংস্র আচরণ করে, হয় খুব জোরে ডাকতে শুরু করে, না হলে তেড়ে মেরে কামড়াতে আসে। কিন্তু দেখে অবাক হলাম, কুকুরগুলো যেন আমাদের দেখতেই পেল না। মন্দিরটাকে ঘিরে সব কটা বসে আছে। আমরা আরেকটু ভেতরের দিকে ঢুকলাম, দেখলাম বাঁদিকে একটা ছোট্ট চালার মতন করা আছে, তার নিচে কিছু কাঠ রাখা আছে। আরেকটু ভেতরের দিকে ঢুকলাম, সোজা ভেতরে ঢুকতেই কয়েকটা ছোট ছোট ঢিপি নজরে পড়ল। এইগুলো সম্ভবত যেসব ছোট ছোট বাচ্চা মারা যেত তাদের কবর। তার একটুখানি দূরেই কিছু পোড়া কাঠ পড়ে আছে। দেখে বুঝলাম যে এই জায়গাটাতেই মৃতদেহ পোড়ানো হয়। আরেকটু ভালো করে শ্মশানটাকে ঘুরে দেখছি। ডান দিকে একটু এগিয়ে যেতে দেখলাম একটা বিশাল বড় বটগাছ। বটগাছটার চারদিক দিয়ে মোটা মোটা ঝুড়ি নেমে এসেছে। তার গোড়া এতটাই চওড়া যে 7-8 জন মিলে গোল করে ধরলে তবে হয়তো গাছটাকে গোল করে ঘিরে ধরা যাবে। গাছটার চারদিক দিয়ে বেশ বড় করে ইট দিয়ে বেদির মতন বাঁধানো আছে। আমরা গাছটার চারদিক দেখব বলে সেই বেদির উপরে উঠলাম। দেখলাম গাছটার গায়ের চারপাশে হলুদ ও লাল রঙের সুতো দিয়ে ঢিল বাঁধা। আমিও আমার বন্ধু সেই বেদির ওপর দিয়ে গাছটার চারপাশে হাঁটতে থাকলাম। যখনই আমরা এক পাক ঘুরে পুনরায় আগের জায়গায় আসলাম, দেখলাম আমাদের সামনের সব কিছুই যেন উল্টো হয়ে গেছে। যা কিছু দেখছি সব কিছু যেন উল্টো হয়ে গেছে। আমি আর আমার বন্ধু প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আর ওই মুহূর্তে কেউ যেন ফিসফিস করে বলছে, যা এখান থেকে চলে যা। তখনই কুকুরগুলো প্রচণ্ড জোরে আর্তনাদ করে চিৎকার করতে থাকলো। আমরা ভয় পেয়ে গেটের দিকে লক্ষ্য করে চোখ বন্ধ করে ছুট দিলাম। এইভাবে এলোমেলো করে কিছুক্ষণ দৌড়ানোর পর আমি আর আমার বন্ধু দুজনেই শ্মশানের বাইরে এসে পড়লাম। বাইরে আসার পর আবার সব কিছুই স্বাভাবিক হয়ে গেল। আমরা প্রচণ্ড ভয় পেয়ে আবার পুজো মণ্ডপে এসে বসলাম। প্রচণ্ড ভয়ের কারণে আমরা সারা রাত ওই জায়গা থেকে আর কোথাও যাইনি। ভোরবেলার ঠাকুর ভাসান হয়, তারপর আলো ফুটলে আমরা সেখান থেকে বাড়ি আসি। তারপর আমাদের খুব জ্বর আসে। তারপর আমি প্রচণ্ড ভয়ে ভয়ে আমাদের সঙ্গে শ্মশানে ঘটে যাওয়া ঘটনাটা মাকে বলি। আর এটাও বলি যে আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম সেই রাতে। বাড়ির লোকদের বললে বাড়ির লোকেরা একটা ওঝার কাছ থেকে কিছুটা জল পরিয়ে এনে আমাকে খাওয়ায়, আর তারপর আস্তে আস্তে শরীরটা ঠিক হতে থাকে। এই ঘটনাটা আমার বড়দাদুর মুখ থেকে শুনেছি।
এটি তার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক অভিজ্ঞতা। আশা করছি তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে ঘটনাটা সিলেক্ট করলে আমি খুব খুশি হব। আমার সেই বড় দাদু আজ বেঁচে নেই। ঘটনা লেখায় যদি কিছু ভুল ত্রুটি থাকে তুমি শুধরে নিও। তাহলে কেমন লাগলো আজকে দ্বিতীয় ঘটনাটা? দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের একটা ঘটনা ছিল। আজকের দুটো ঘটনাই বেশ ভয়ের ঘটনা ছিল। আশা করছি দুটি ঘটনাই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর কোন ঘটনাটা বেশি ভালো লাগলো সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে পারো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা কিন্তু খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। প্রেতচক্র23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর তোমরা যদি এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আর মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুই মাত্র তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে। আর এই এপিসোডগুলো থেকে শেখার মতো কিছু নেই। আমরা এই শোটা শুধুমাত্র যারা সত্যি ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসে তাদের জন্যই করা হয়। আশা করছি আমাদের এই ছোট্ট প্রয়াসটা তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে বৃহস্পতিবার নতুন কিছু ঘটনার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।